মার্কিন সামরিক বাহিনীকে ঘায়েল করতে কি তাহলে ইরানের সাথে রাশিয়াও লড়ছে? ইরানের মতো বন্ধুকে বিপদ থেকে উদ্ধারে আবারও যেন হাত বাড়িয়ে দিল রাশিয়া। তবে কি যুদ্ধের ময়দানে রাশিয়ার দেওয়া শক্তিশালী অস্ত্রেই যুক্তরাষ্ট্রকে ঘায়েল করছে ইরান? কিন্তু কোন সমরাস্ত্র দিয়ে তেহরানকে সাহায্য করছে মস্কো? জানা গেছে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানাগুলোতে নির্ভুল হামলা চালাতে ইরান ব্যবহার করছে রাশিয়ার দেওয়া স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, যার সাহায্যে শুধুমাত্র মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েই মার্কিনীদের বিরুদ্ধে সফলতা অর্জন করছে তেহরান। তাহলে কি যুক্তরাষ্ট্রের স্থল অভিযান পণ্ড করে দিতেও ইরানকে সহযোগিতা করবে রাশিয়া? প্রশ্ন হলো, হঠাৎ করেই তেহরানের দিকে কেন সাহায্যের হাত বাড়ালো মস্কো? বিপদ যেন পিছু ছাড়ছে না যুক্তরাষ্ট্রের। ইরানকে বাগে আনতে ইসরায়েলের সহযোগিতায় মধ্যপ্রাচ্যে বেশ উত্তাপ ছড়ায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সাম্প্রতিক সময়ে ৩টি বিমানবাহী রণতরী আর ২ শতাধিক যুদ্ধবিমানের বিশাল বহর পারস্য উপসাগরীয় অঞ্চলে এনেই যুদ্ধের উত্তেজনা ছড়ায় যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে হয়তো সঠিক তথ্য ছিল না মার্কিন গোয়েন্দাদের কাছে। তাই তো চলমান যুদ্ধে তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার মুখে ব্যাপক নাজেহাল অবস্থায় পড়ছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। জানা গেছে, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে দফায় দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। মার্কিনীদের বিরুদ্ধে মিশন পরিচালনায় বাদ যায়নি ইরানের সামরিক বহরের অন্যতম শক্তিশালী আত্মঘাতী ড্রোনগুলো। তবে ইরানের এই সফলতার পেছনে রয়েছে রাশিয়ার বিশাল ভূমিকা, এমনটাই অনুমান মার্কিন গোয়েন্দাদের। সম্প্রতি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর কমপক্ষে ২টি সামরিক স্থাপনায় জোরদার হামলা চালায় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। সেই হামলাগুলোতে তেহরান ব্যবহার করেছিল শক্তিশালী আত্মঘাতী ড্রোনের বহর। সিআইএর ওই স্থাপনাগুলোর মধ্যে ছিল সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এবং আরেকটি ছিল ইরাকের পূর্বাঞ্চলে। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৪ জন গোয়েন্দা কর্মকর্তার দাবি, ওই হামলাগুলোতে রাশিয়ার তৈরি উন্নত সংস্করণের শাহেদ মডেলের ড্রোন ব্যবহার করেছিল ইরান। ২২ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এদিকে গত সপ্তাহে জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে তীব্র মিসাইল হামলা চালায় ইরান, আর এতেই ওই ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে ২ জন সেনা নিহত হয়। মার্কিন গোয়েন্দাদের ধারণা, রাশিয়ার দেওয়া কোমোটা এম মডেলের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করে এমন নির্ভুল হামলা চালাতে সক্ষম হচ্ছে আইআরজিসি। শুধু তাই নয়, ইরানের সামরিক বহরে থাকা শাহেদ 136 মডেলের ড্রোনের আঘাত হানার ক্ষমতা বাড়াতেও সহযোগিতা করছে মস্কো। পশ্চিমা বিশ্লেষকদের মতে এই অস্ত্রের শক্তি ইরানের তৈরি ড্রোনের চেয়ে কয়েক গুণ বেশি। এমনকি মার্কিন ওই ঘাঁটিগুলোতে মোতায়েন থাকা প্যাট্রিয়ট মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম কিংবা রাডার ব্যবস্থাও রাশিয়ার তৈরি ড্রোনগুলোকে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে জড়িয়ে রাশিয়া আসলে কোন স্বার্থ হাসিল করছে? AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ইরানের সামরিক শক্তি বৃদ্ধিতে রাশিয়ার সহযোগিতা করার বিষয়টিকে ঘিরে মার্কিন গোয়েন্দারা বিভিন্ন ধরনের দাবি পেশ করলেও তাদের কাছে এই মুহূর্তে কোনো উল্লেখযোগ্য প্রমাণ নেই। যদিও দীর্ঘদিন ধরেই নিজেদের মাঝে কৌশলগত সুসম্পর্ক বজায় রেখে আসছে রাশিয়া ও ইরান। মার্কিন গোয়েন্দারা অনুমান করছেন যে যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধের ইতি টানতে হিমশিম খাচ্ছে, তখন মার্কিন অভিযান ব্যাহত করার জন্য তেহরানকে মস্কো দৃঢ়ভাবেই সহযোগিতা করছে। মূলত মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাবকে বিলীন করার জন্যই একযোগে লড়ছে ইরান ও রাশিয়া, এমনটাই দাবি বিশ্লেষকদের। ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনকে ঘিরে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এরপরও কেন রেগে আগুন ভারতের রাজধানী নয়াদিল্লির আন্দোলনকারীরা? তবে কি সরকার পতনের দিকেই এগিয়ে যাচ্ছে চলমান এই আন্দোলনের গতিপথ? জানা গেছে,
ভারতের সংসদ ভবনের সড়কে অবস্থান করছেন ককরোচ জনতা পার্টির অনুসারী সহ অসংখ্য সাধারণ জনতা। তাদের দাবি একটাই, বিদায় নিতে হবে নরেন্দ্র মোদীর সরকারের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। তবে এখন কোন পথে হাঁটবেন ভারতের প্রধানমন্ত্রী? প্রশ্ন হলো, আন্দোলন ইস্যুতে কি সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী? ব্যাপক চাপের মুখেই পড়েছে মোদীর নেতৃত্বাধীন ভারতের সরকার। চলতি বছরের মে মাসে গঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক অরাজনৈতিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির আন্দোলন এখন ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে পুরো ভারতে। এরই মাঝে মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা এবং পাটনা সহ দেশটির বড় শহরগুলোতে ছোট ছোট বিক্ষোভ কর্মসূচিও সেরেছেন বিভিন্ন দাবিতে আন্দোলনরতরা। শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনকে এরই মাঝে সমর্থন দিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। মূলত মেডিকেল ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন ধরনের পাবলিক পরীক্ষার কাঠামো সংস্কার এবং দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই চলছে ককরোচ জনতা পার্টির এই আন্দোলন। 23 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে, টানা কয়েকদিন ধরেই ভারতের পার্লামেন্টের সামনের সড়কে অবস্থান করছেন শিক্ষার্থী সহ অসংখ্য সাধারণ জনতা। শান্তিপূর্ণ এই আন্দোলনকে দমাতে সম্প্রতি বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানেও যায় নয়াদিল্লির আইন শৃঙ্খলা বাহিনী। আন্দোলনকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ থেকে শুরু করে লাঠিচার্জ পর্যন্ত চালায় পুলিশ। এরপর থেকেই ভিন্ন দিকে মোড় নেয় আন্দোলনের গতি। এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে বড় ধরনের পদক্ষেপ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার মাধ্যমে প্রায় 2 মাস পর প্রথমবারের মতো বিক্ষোভকারীদের শান্ত করতে সরাসরি ব্যবস্থা গ্রহণ করলেন তিনি। বিভিন্ন ধরনের পাবলিক পরীক্ষায় জালিয়াতির তদন্ত করতে দ্রুত বিচার আদালত চালুর প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদী বলেছেন, আমাদের যুবকদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। যারা আমাদের যুবকদের ভবিষ্যৎ নষ্ট করার অপচেষ্টা করবে তাদের ছাড় দেওয়া হবে না। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে কি এখন আন্দোলন প্রত্যাহার করবে ককরোচ জনতা পার্টি? প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের শাস্তি দিতে নরেন্দ্র মোদীর প্রস্তাবিত ফাস্ট ট্র্যাক আদালত গঠনের প্রস্তাবকে নাকচ করে দিয়ে ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেছেন, এটি কোনো প্রকৃত সমাধান নয়, এটি কেবল মনোযোগ ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার জন্য মোদীর একটি কৌশল। এ সময় তিনি আন্দোলন চালিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এখন প্রশ্ন হলো, নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান এই আন্দোলনে শিক্ষার্থীদের আসলে মূল দাবিগুলো কি কি? হাজার হাজার মানুষের অংশগ্রহণে নয়াদিল্লিতে চলছে শিক্ষার্থীদের তুমুল আন্দোলন। সংবাদ মাধ্যম আল জাজিরার দাবি, বিক্ষোভস্থলের আশপাশে থাকা প্রায় 16টি মেট্রো স্টেশন বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ। সম্প্রতি পুলিশের দমনপীড়নের পর বিক্ষোভ প্রত্যাহার না করার ব্যাপারে আরও দৃঢ় অবস্থানে গিয়েছে ককরোচ জনতা পার্টি। মূলত ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার এবং সাম্প্রতিক পরীক্ষা বাতিলের পর আত্মহত্যায় মারা যাওয়া অন্তত 12 জন শিক্ষার্থীর পরিবারকে 1 কোটি রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার দাবি তুলেছেন আন্দোলনরতরা। অন্যদিকে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা প্রধান অভিজিৎ দীপকে অভিযোগ করে বলেছেন যে চলমান শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি প্রশ্নবিদ্ধ করার জন্য বাইরে থেকে সহিংসতাকারী আনছে সরকার। মোদী পুরো দিল্লি বন্ধ করে দিতে প্রস্তুত, কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করাতে যেন একটুকুও রাজি নন তিনি। যুদ্ধের ময়দানে কি সত্যি বদলে গেছে শক্তির সমীকরণ? বিশ্বের সবচেয়ে আধুনিক সামরিক প্রযুক্তি নিয়েও প্রত্যাশিত ফল পায়নি প্রতিপক্ষ, এমনটাই দাবি ইরানের।
দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজিদ ইবনে আল রেজার বক্তব্য, সাম্প্রতিক সংঘাতে শত্রুপক্ষ বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি নিয়ে এলেও ইরানের নিজস্ব উদ্ভাবনী যুদ্ধক্ষেত্রের হিসেব বদলে দিয়েছে। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজিদ ইবনে আল রেজা বলেন, সাম্প্রতিক যুদ্ধে প্রতিপক্ষ এমন সব প্রযুক্তি ব্যবহার করেছে যেগুলো বিশ্বের সবচেয়ে আধুনিক ও অত্যাধুনিক সামরিক ব্যবস্থার মধ্যে অন্যতম। কিন্তু সেই প্রযুক্তির মুখেও ইরান নিজেদের কৌশল, উদ্ভাবন এবং দেশীয় সক্ষমতার মাধ্যমে নতুন বাস্তবতা তৈরি করেছে। তার দাবি, শত্রুর প্রযুক্তি যত জটিল হয়েছে, ইরানের প্রতিরক্ষা সক্ষমতাও ঠিক তত দ্রুত এগিয়ে গেছে। ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজিদ ইবনে আল রেজার ভাষায়, এই যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই ছিল না, ছিল প্রযুক্তিরও প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতায় যুদ্ধক্ষেত্রই পরিণত হয়েছে ইরানের নতুন প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের পরীক্ষাগারে। অর্থাৎ সংঘাতকে শুধু প্রতিরোধ নয়, নিজেদের প্রযুক্তিকে আরও উন্নত করার সুযোগ হিসেবেও দেখেছে তেহরান। তিনি আরও বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং নানা ধরনের চাপ থাকা সত্ত্বেও ইরানের বিজ্ঞানী ও প্রকৌশলীরা কাজ থামিয়ে দেননি, বরং কঠিন পরিস্থিতির মধ্যেই তারা এমন সব প্রযুক্তি তৈরি করেছেন যা প্রতিপক্ষকেও বিস্মিত করেছে বলে দাবি করেন তিনি। ইরানি বিশেষজ্ঞদের দ্রুত শেখার ক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্ভাবনী শক্তি এই অগ্রগতির মূল কারণ বলেও মন্তব্য করেন ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজিদ ইবনে আল রেজা। তার দাবি, ইরানের প্রতিরক্ষা শিল্প এখন আর শুধু বাইরের প্রযুক্তির উপর নির্ভরশীল নয়, বরং দেশীয় গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে এমন সক্ষমতা তৈরি হয়েছে যা যুদ্ধের বাস্তব পরিস্থিতিতেই নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে। এ কারণেই প্রতিপক্ষ যত উন্নত প্রযুক্তি ব্যবহার করুক না কেন, ইরান তার জবাব দিতে সক্ষম হয়েছে। এ সময় তিনি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার পেছনে দেশের সর্বোচ্চ নেতৃত্বের দূরদর্শিতার কথাও তুলে ধরেন। তার মতে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বিজ্ঞান ভিত্তিক বিনিয়োগ এবং দেশীয় প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়ার নীতির ফলই আজকের এই অবস্থান। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আধুনিক যুদ্ধ এখন আর শুধু ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমানের লড়াই নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা, ইলেকট্রনিক যুদ্ধ, সাইবার সক্ষমতা এবং দেশীয় প্রযুক্তিগত উদ্ভাবন ক্রমেই নির্ধারণ করছে যুদ্ধের ফলাফল। আর ইরানের সাম্প্রতিক এই বক্তব্য সেই পরিবর্তিত বাস্তবতারই নতুন ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্র যেন ইরানের পিছনে ছায়ার মতো লেগে আছে, কোনোভাবেই ইরানের পিছু ছাড়ছে না মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানকে বাগে আনতে একের পর এক ষড়যন্ত্র, হুমকি ধামকি, সামরিক পদক্ষেপ, কোনো কিছুই বাকি রাখেনি আগ্রাসী দেশটি। কিন্তু এত কিছুর পরও ইরানকে একটুও টলাতে পারেনি যুক্তরাষ্ট্র। অটল পাহাড়ের মতো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ইরান। এবার ইরানের বিরুদ্ধে নতুন ছক কষছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কি এবার সফল হবে, নাকি ইরানের দাঁত ভাঙা জবাবে এবারও বিফল হবে মার্কিন যুক্তরাষ্ট্র? সম্প্রতি ইরানের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে ভয়াবহ হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীতে যতবার কোনো জাহাজে ইরান হামলা চালাবে, ততবার ইরানের একটি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেবে যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। এছাড়াও মার্কিন সেনাদের হত্যার জন্য ইরানকে কড়া মূল্য দিতে হবে বলেও হুঙ্কার ছুড়েন মার্কিন প্রেসিডেন্ট। ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের সম্মান জানাতে ডোভারের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় ট্রাম্প এ হুঙ্কার ছুড়েন। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে এ খবর। এদিকে ইরানের বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে ট্রাম্পের হামলার হুমকির জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইআরজিসি জানিয়েছে, ওয়াশিংটন যদি ইরানের সেতু বা বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়, তবে ইরান ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট সেতু ও জ্বালানি স্থাপনা সহ আঞ্চলিক অবকাঠামোতে হামলা চালাবে। আইআরজিসির সহযোগী সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল আরেক প্রতিবেদনে তুলে ধরে এ খবর।
আইআরজিসি হুরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্ব প্রয়োগের ব্যাপারে দৃঢ় সংকল্প বজায় রাখবে এবং কোনো অবস্থাতেই হুরমুজ প্রণালীকে ইরানের বিরুদ্ধে হুমকির উৎস হতে দেবে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এমনকি ইরান গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের নির্ধারিত লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে বলেও জানিয়ে দেওয়া হয়, যা নির্ধারিত লক্ষ্যবস্তুতে ইরানের হামলার সক্ষমতার বিষয়টি তুলে ধরে বলে জানানো হয়। গত কয়েকদিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান। হরমুজ প্রণালীতে ইরানের হামলার সক্ষমতা হ্রাস করার লক্ষ্যে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার কথা স্বীকার করেছে মার্কিন বাহিনী। মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে পাল্টা হামলার জবাব দেয় ইরানও। হরমুজ ইস্যুকে কেন্দ্র করে শুরু হওয়া এ সংঘাত ক্রমেই বিস্তৃত হচ্ছে। এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি আর সবশেষ ইরানের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকি পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। ফলে পরিস্থিতি যেখানে ক্ষণে ক্ষণে নতুন মোড় নিচ্ছে, সেখানে পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। হরমুজকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা ইতিমধ্যে জটিল আকার ধারণ করেছে। এরই মাঝে হামলা যদি পারমাণবিক স্থাপনা এবং বেসামরিক অবকাঠামোতেও বিস্তৃত হয়, তবে পরিস্থিতি যে মারাত্মক আকার ধারণ করবে তাতে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। কারণ হামলা হলে ইরানও যে বসে থাকবে না, সেক্ষেত্রে যুদ্ধ ক্রমেই বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়তে পারে বলেই মত বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ডিজিটাল আইকেই কি ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরান? কিন্তু কি আছে সেই স্থাপনায়? হঠাৎ মার্কিনীদের এই সামরিক লক্ষ্যবস্তুতে কেন হামলা চালালো তেহরান? চলমান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে সফলতা অর্জন করেই চলেছে ইরান। এমনকি দেশটির সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়েতি দাবি করেছেন যে শত্রুপক্ষকে প্রতিরোধ করার জন্য নতুন এক পর্যায়ে পৌঁছেছে ইরান। তবে কি নতুন কোনো সামরিক শক্তি অর্জন করে ফেলেছে তেহরান? যুক্তরাষ্ট্রের আগ্রাসী আচরণের মাত্রা বৃদ্ধি পেলেই পুরো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের আস্তানাগুলোকে টার্গেট করবে ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। প্রশ্ন হলো, যুদ্ধের মোড় কি তাহলে ঘুরে যাচ্ছে? ইরান ইস্যুতে যেন সমাধানের কোনো পথই এখন খুঁজে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের ময়দানেও বেহাল দশায় পড়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিনীদের মতো বিশ্বের বৃহৎ সামরিক শক্তিকে ঘায়েলে বেশ সফলতা পাচ্ছে ইরান। তাই তো ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা ভেলায়েতি বলেছেন, প্রতিরোধের এক নতুন পর্যায়ে পৌঁছেছে তেহরান। হোয়াইট হাউসের জানা উচিত যে আঞ্চলিক মিত্রদের একত্রিত করে এবং ইউরোপীয়দের সক্রিয় করে যুক্তরাষ্ট্র বৃহত্তর নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জন করতে পারবে না। ইরানের বিরুদ্ধে আগ্রাসনে সামরিক অঙ্গনের বাইরে জ্বালানি বাজার ও বিশ্ব অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে মার্কিন প্রশাসন। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে মার্কিন আগ্রাসনের কড়া প্রতিক্রিয়ার অংশ হিসেবেই মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোতে দফায় দফায় হামলা চালাচ্ছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। যদিও সেই হামলাগুলোতে কেবলই যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে তেহরান। জানা গেছে, সম্প্রতি বাহরাইনে অবস্থিত মার্কিন কেন্দ্রীয় কমান্ডের ডিজিটাল আই হিসেবে পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের একটি ডেটা সেন্টারকে লক্ষ্য করে জোরদার হামলা চালায় আইআরজিসি। আর এতেই ব্যাপক ক্ষতির মুখে পড়ে ওই স্থাপনাটি। কিন্তু প্রযুক্তি নির্ভর এই প্রতিষ্ঠানের সাহায্যে কি ইরানের বিরুদ্ধে কোনো চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র? আইআরজিসির দাবি, মার্কিন কেন্দ্রীয় কমান্ডের সামরিক তথ্য বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ প্রধান কেন্দ্র হিসেবেই কাজ করে অ্যামাজনের ওই ডেটা সেন্টারটি। 2019 সালে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে মার্কিন ওই প্রযুক্তি প্রতিষ্ঠানটি তাদের এই বিশেষায়িত ডেটা সেন্টারটি চালু করে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়টি হল, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের জয়েন্ট ওয়ারফাইটিং ক্লাউড ক্যাপাবিলিটি বা JWCC প্রোগ্রামের অধীনে 4টি প্রধান প্রতিষ্ঠানের মধ্যে অ্যামাজন অন্যতম, যা পেন্টাগনকে বিভিন্ন অপারেশনাল ফ্রন্ট এবং আঞ্চলিক সামরিক ঘাঁটিগুলোতে ক্লাউড কম্পিউটিং, ডেটা অ্যানালাইটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম মোতায়েনে সাহায্য করে। আর ইরানের বিরুদ্ধে হামলায় অ্যামাজনের এই স্থাপনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও দাবি করেছে আইআরজিসি। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি।
প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের শেষ কোথায়? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যেন ক্ষণে ক্ষণেই তার উদ্দেশ্য পরিবর্তন করছেন। এখন তার লক্ষ্য ইরানের তেল সমৃদ্ধ অঞ্চল খার্ক দ্বীপের দখল নেওয়া। তাই তো স্থল অভিযানের বিষয়ে তোড়জোড় শুরু করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে ইরানের সামরিক বাহিনীও রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে। যুদ্ধের এই মাত্রা স্থলে ছড়িয়ে পড়লে যে ট্রাম্প নিজের বিপদ নিজেই ডেকে আনবেন, সে হুঁশিয়ারি দিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ বলেছেন, যদি আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করা না হয় তবে এই অঞ্চলের কোনো অবকাঠামো নিরাপদ থাকবে না। হয় পুরো অঞ্চল যুদ্ধমুক্ত হবে অথবা তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার সংঘাতে পারস্য উপসাগরীয় অঞ্চলের সব দেশ জড়িয়ে পড়বে। পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বিশ্লেষকরা বলছেন, চলমান যুদ্ধের গতিপথ এখনই নির্ধারণ করা অত্যন্ত কঠিন, কারণ কোনো পক্ষই এই মুহূর্তে আপোষে আসতে চাইছে না। আর ইরান নিজেদের স্বার্থ হাসিল না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রকে সামরিক উপায়ে জবাব দিয়েই যাবে। এক্ষেত্রে তেহরানের মূল উদ্দেশ্য মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে বিতাড়িত করা। যুদ্ধ চলছে, একের পর এক হামলা, পাল্টা হামলা। এমন পরিস্থিতিতে অনেকেরই ধারণা ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন বড় ধরনের ধাক্কা খেয়েছে। কিন্তু এবার ঠিক উল্টো দাবি করল তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, যুদ্ধ চলার পাশাপাশি এক মুহূর্তের জন্য থামেনি মিসাইল ও ড্রোন উৎপাদন। শুধু তাই নয়, নতুন তৈরি হওয়া অস্ত্র সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে বলেও দাবি করেছেন তিনি। শেকারচি বলেন, শত্রুর অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া, যাতে ভবিষ্যতে ইরান আত্মরক্ষার ক্ষমতাই হারিয়ে ফেলে। কিন্তু তার ভাষায় সেই লক্ষ্য পূরণ করতে পারেনি শত্রুরা। আবুল ফজল শেকারচির দাবি, যুদ্ধ চলাকালেও ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধ হয়নি। সামরিক অভিযান পরিচালনার পাশাপাশি চলেছে নতুন নতুন মিসাইল ও ড্রোন তৈরির কাজ। আর উৎপাদন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেগুলো পাঠানো হয়েছে অপারেশনাল ইউনিটে, অর্থাৎ যুদ্ধে নতুন অস্ত্র দ্রুত যুক্ত হয়েছে বাহিনীর ভান্ডারে। শেকারচি আরও বলেন, বিশ্বের সবচেয়ে আধুনিক নজরদারি প্রযুক্তি, স্যাটেলাইট এবং গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করেও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোর অবস্থান শনাক্ত করতে পারেনি শত্রুপক্ষ। তার দাবি, এসব স্থাপনা এখনও নিরাপদ এবং প্রতিপক্ষের অজানাই রয়ে গেছে। সাম্প্রতিক সংঘাতের পর ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পশ্চিমা বিশ্লেষকদের অনেকেই মনে করেছিলেন, ধারাবাহিক হামলায় ইরানের অস্ত্র উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তেহরান সেই ধারণা পুরোপুরি নাকচ করে দিয়ে বলেছে, তাদের প্রতিরক্ষা শিল্প শুধু সচলই নয়, যুদ্ধের প্রয়োজন মেটাতে আরও দ্রুত গতিতে কাজ করছে। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। অর্থাৎ ইরান বার্তা দিতে চাইছে, দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য তারা প্রস্তুত। ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন অব্যাহত রাখার এই ঘোষণা শুধু সামরিক সক্ষমতার দাবি নয়, প্রতিপক্ষের উদ্দেশ্যেও একটি কৌশলগত বার্তা।